আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আনা আনা আয়া আনা 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 এভাবে খাই না। এভাবে খেলে কিন্তু তুই সামলাতে পারবি না, শেষকালে পাগল হয়ে যাবি। সামলানোর জন্যই তো খাচ্ছি হরদেব। আরে তোর এই মদ আমাকে পাগল করতে পারবে না, সেই ক্ষমতাই ওর নেই। বরং আমার কষ্টগুলো যাতে আমাকে পাগল করতে না পারে সেজন্য মদ খেয়ে মিছিমিছি নিজেকে সামলানোর একটা চেষ্টা করে দেখছি, দেখি পারি কি না। আরে আনা, আমি কিন্তু তোকে নিষেধ করছি বারবার। আমার কিচ্ছু হবে না হরদেব, কিচ্ছু হবে না, আমি ঠিক আছি। আমি কিন্তু তোকে বারবার নিষেধ করছি, এরপরে কিন্তু তোমার চোখ দুটো আমাকে একটু ধার দাও, আমি একটু অঝোর নয়নে কাঁদি। ও জিনিস আমি দিতে পারবো না তোকে। তাহলে কান দুটো দাও, তুমি কাঁদো আমি শুনি। মহা মুসিবতে বললাম তো। আচ্ছা তোর কি হয়েছে আমাকে বলতো? একদিন তো তোর ছেলের কোনো নামগন্ধ শুনিনি, নামটাও নিসনি কোনোদিন। আর আজকে তোর কি হলো যে ছেলেকে নিয়ে এত আধিক্যতা শুরু হয়ে গেল তোর? কারণ আমি মরতে যাচ্ছি হরদেব। আমি কিভাবে মরবো জানিস? তোর এই মাতলামি যদি বন্ধ না হয় তাহলে আমি কিন্তু তোকে খুন করে ফেলবো। আমি জানি, আমি জানি তুই আমাকে খুন করবি। শেষ পর্যন্ত তোর জন্যই আমাকে মরতে হবে। কিন্তু আমাকে মারার জন্য কলকাঠি নাড়ছে কে জানিস? প্রতুল। প্রতুলকে যে মরার সময় আমি জল দেইনি
সেই জন্য প্রতুল এখন তোর ভেতরে ভর করে আমাকে মারতে চাইছে। বুঝতে পেরেছি। তুইও আমার একটা কথা শুনে রাখ, তোর ওই ছেলে তোকে ফিরিয়ে দেয়নি, ফিরিয়ে দিয়েছে ওর ভেতরে যে প্রতুলটা আছে সে। না হরদেব, তোর তোর ওই সুরিখানার মালিককে গিয়ে বলিস এ বোতলের মধ্যে কোনো নেশা নাই, নেশা হচ্ছে চোখের জলে, চোখের জলে নেশা। আনা, আনা, খারাপ লাগছে তো? ব্যাস, অনেক হয়েছে, এবার বন্ধ করো তোমার বক্তৃতা। বক্তৃতা? আর নয়তো কি, সেদিন তোমার কথা মতো আমরা সবাই আন্দোলনে দাঁড়িয়েছিলাম, কি লাভ হলো বলো? হ্যাঁ, আমি স্বীকার করছি যে ওই আন্দোলনে তেমন কোনো লাভ হয়নি, কিন্তু এখন যদি আমরা সবাই মিলে আরেকটা আন্দোলন করি তাহলে নিশ্চয়ই কোনো না কোনো লাভ তো হবেই। তোর অবস্থার উপাধির মতো হয়নি তো, তাই তুই বলতে পারছিস। আমার কি মনে হয় জানিস, আর যদি রূপাদির বদলে আমার মৃত্যু ঘটতো তাহলে রূপাদি আজকে আমার মতো তোদের সাথে এসে কথা বলতো। না না দীপা, পল্লবদার বিরুদ্ধে আমরা কেউ দাঁড়াতে পারবো না। ঠিক আছে, বুঝেছি। তোমরা সবাই আর সবার মতোই ভীতু, তাই না? আর যদি কেউ বাস অ্যাক্সিডেন্ট করে মরে যায় তাহলে কি তোমরা কাল কেউ বাসে চড়বে না? আর যদি কেউ সমুদ্রের জলে ডুবে মরে তাহলে তোমরা কেউ কি সমুদ্রও দেখবে না? তাহলে আজ যদি কোনো একটা মানুষ আন্দোলন করে মরে যায়, কেন আমরা আন্দোলন করব না? আমরা এখানে সবাই কেন এসেছি? লেখাপড়া করে চাকরির নিশ্চয়তার জন্যই তো, তাই না? কিন্তু আজ যদি কোনো অন্যায়কারী আমাদের সমস্ত অনুভূতিগুলোকে ধ্বংস করে চলে যায় তাহলে কি আমরা তার কোনো প্রতিবাদ করতে পারবো না? এই হচ্ছিস তোরা, বুঝছিস? ছি। শোন, ওর কথা কিন্তু তোরা কেউ রাজি হবি না, ও কিন্তু অনেক কথা জানে, পরে কিন্তু আমাদের আবার বিপদে ফেলবে। ঠিকই বলেছিস। পল্লবদা, 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 আমি ফিরোজ সম্রাট। কি অবস্থা ক্যাম্পাসের বল? সবাই তো আসেনি দাদা। সবাই বলতে কারা? যাদের জন্য আপনাকে পুলিশ ধরেছিল। তুই কি সবাইকে মনে রেখেছিস? রাখবো না আবার? কেন? ওদের এত বড় সাহস দাদা, ওরা আপনাকে হাজতে ঢোকাতে চায়। একটা একটা করে প্রত্যেকটিকে মারবো, মারার আগে চামড়া ছিলবো। আরে পাগল, সবাইকে মেরে ফেললে পলিটিক্সের লাঠিটা কার ওপর ঘোরাবি? কাদের ভোটে ক্ষমতায় আসবে? তাহলে দাদা আমরা কিছুই করব না? ওদেরকে নেতৃত্ব দিচ্ছিল যারা, অর্থাৎ বেলায়েত আর রূপা, তাদেরকে তো আমরা সরিয়ে ফেলেছি। হ্যাঁ, আর তাতে করে তারা ভীষণ ভয় পেয়েছে। একজন পলিটিক্যাল লিডারের সফলতা কোথায়? সফলতা হচ্ছে ভয় দেখানো, এবং সেটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি। এখন শুধু তোরা সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদি ইত্যাদি এগুলো দিয়ে ভুলিয়ে ভালিয়ে রাখবি, ভেতরে ভেতরে কাজ করে যাব আমরা। দাদা, রূপা বেলায়েতের সাথে কিন্তু দীপাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। বলতে গেলে ওই তো নাটের গুরু, আর আপনি ওকেই ছেড়ে দেওয়ার কথা বলছেন, সেটা বুঝতে পারলাম না। সম্রাট কিন্তু ঠিক কথা বলেছে দাদা, দীপাকেই বা কেন আমরা ছেড়ে দিচ্ছি? দাদা, ও কিন্তু কলেজের সব ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলন করতে চাইছে। আমরা কিন্তু এইমাত্র দেখে আসলাম, ও
ও সবাইকে নিয়ে কথা বলছে। পারবে না। কলেজের প্রত্যেকটা ছেলে মেয়েদের পালস বলিস, নার্ভ বলিস, সব কিন্তু আমি বুঝি। ওর পাশে কিন্তু কেউ দাঁড়াবে না। এখন ও শুধু ফোসকারা একটা ধরা সাপ মাত্র, সেই জন্যই ওকে ছেড়ে দিচ্ছি। কিন্তু পল্লবদা, আপনি কি শিওর যে দীপা আমাদের আর কোনো বিপদে ফেলতে পারবে না? না, তবে ওর সব রাস্তা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র একটা রাস্তা ছাড়া, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে এবং আজকেই হবে। কোনটা? বড় দিদির আশ্রয়ন। একটু পরেই বড় দিদির ট্রান্সফার লেটারটা তার কাছে পৌঁছে যাবে, অর্থাৎ আজকে রাতের মধ্যেই বড় দিদি তার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সহ আমাদের ক্যাম্পাস ছাড়বে। ঠিক আছে দাদা, তাহলে এবার আমরা যাই। কিছুতেই কিছু বুঝে উঠতে পারছি না, আমি একা কিভাবে এই যুদ্ধ লড়ব। শিলাদের মৃত্যুর পর ভেবেছিলাম রূপাদি আর পরদিকে নিয়ে যুদ্ধ চালিয়ে যাব, হলো না। রূপাদিকে কিভাবে মেরে ফেলতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। কোনো কিছুরই হিসাব মিলছে না। আমি বোধহয় লেখাপড়াটা আর শেষ করতে পারবো না, আর হবেও না আমাকে দিয়ে লেখাপড়া। আমি তোমাকে কোনো উপদেশ দেব না, তবে তুমি লেখাপড়াটা চালিয়ে যেও। তাহলে আপনি বলছেন আমার ওই বাড়ির টাকায় লেখাপড়া করা উচিত? আমার এক স্যারও আজ বিকেলে আমাকে এটাই বুঝিয়ে গেছেন, টাকার গায়ে নাকি কারো নাম লেখা থাকে না। টাকা যেখান থেকেই আসুক সেটা না ভেবে মনোযোগ দিয়ে লেখাপড়া করা উচিত। আমার শ্বশুর তার পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ভালোবাসা, আদেশ, উপদেশ, নানা রকমের দ্বিধাদ্বন্দ্বের কথা আমাকে বুঝিয়ে দিয়ে গেছেন। কিন্তু জানেন, আমি কোনো কিছুতেই নিজেকে রাজি করাতে পারছি না। আর এখন হয়তোবা আপনিও বলবেন এসব কিছু ভুলে গিয়ে আমার লেখাপড়া করা উচিত। আমি তা বলবো না, তবে কোনো কিছু জোর করে ভুলতে চেষ্টা করো না, তাতে ভুলটা অবদমিত হয় ঠিকই, কিন্তু তার থেকে মুক্তি পাওয়া যায় না। তাহলে আমি তোমাকে মুক্তভাবে বাঁচতে বলছি দীপা, তুমি মুক্ত বিহঙ্গের মতো বাঁচো। মুক্ত হবে? হ্যাঁ, মুক্তভাবে। আজ বাঁচবে মুক্তভাবে, কাল বাঁচবে মুক্তভাবে, জীবনের প্রতিটা মুহূর্ত বাঁচবে মুক্তভাবে। কোনো পিছুটান যেন তোমার মুহূর্তগুলোকে নষ্ট করতে না পারে, আর সেই সাথে ভবিষ্যতের পাথেও অন্বেষণ করবে। আমি জানি না তুমি কেন লেখাপড়া করছো, যদি তা জীবিকার জন্য হয়ে থাকে তাহলে স্বতন্ত্র কথা, কিন্তু লেখাপড়া যদি তোমার মুক্তির পথ অন্বেষণ হয়ে থাকে, এই লেখাপড়া যদি তোমার ভবিষ্যতের মুক্তির পথের দিশা দেয়, তাহলে তুমি আরেকবার ভেবে দেখো। অতীত শুধু স্বপ্ন মাত্র, তোমার সঙ্গে আছে বর্তমান, আর সেই ভবিষ্যৎ
যা একদিন বর্তমান হবে। হাত পা ডানার মতো মেলে দিয়ে বাঁচো দীপা, মুক্ত বিহঙ্গের মতো বাঁচো। তোমার জন্য প্রার্থনা করি, তোমার কল্যাণ হোক। না, আমাকে লেখাপড়া করতেই হবে, নিজের জন্য না হলেও বাবার জন্য, ঠাম্মার জন্য, মার জন্য। আর মাস্টার মশাই যদি জানতে পারেন কখনো যে আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি, তাহলে অনেক কষ্ট পাবে। কিন্তু আবার কলেজের ঘটনাগুলো যেভাবে পত্রিকাতে সত্য মিথ্যা লেখালেখি হচ্ছে, তাতে তো আরেক বিপদের আশঙ্কা। বাবা নিয়মিত পত্রিকা পড়েন, বাবা এসব পড়লে তো আমাকে জীবনেও ক্ষমা করবেন না, জীবনেও না। কি যে করবো। এখন কেমন লাগছে? ভালো। সবকিছু উবড়ে দিয়েছিস? হ্যাঁ, বলি সবকিছু উবড়াতে পেরেছিস? হ্যাঁ। ভালো। এখন তুই শুয়ে পড়, ভাল লাগবে। তোমার আর কোনো কথা না থাকলে তুমি গিয়ে শুয়ে পড়ো। না, কথা একটা তো ছিল। আচ্ছা থাক, কালকে বলবো। দাঁড়াও, কি কথা বলো, এখনই বলো। নিজের শিশু সন্তান যাকে মা বলে স্বীকার করে না, নিজের ছেলের মুখে যে মা ডাক শুনতে পায় না, সে যে কোনো সময় যে কোনো কথা শুনতে পারে। বলো, এই মাটা যদি কথা শুনবার পর খেপে না যাওয়ার কথা দেয়, তাহলে পেটে একটু সাহস পেত। পেটে? আচ্ছা যাও, তোমার পেটে সাহস দিলাম। আনা, আনা, এই বাড়ির তো একটা চাবি তোর কাছে আছে না? আমার কাছেও একটা ডুপ্লিকেট চাবি আছে। সে তো আমি দিনেই টের পেয়েছি। কিছু কি বলেছি তোমায়? না না, তুই হয়তো তখন ঝামেলার মধ্যে ছিলি। এটাই যদি তোমার কথা হয়ে থাকে, তাহলে এখন তুমি যাও।
আমার আরেকটা কথা ছিল আনা। বলে ফেলো হরদেব। আগে আমি বলে দিচ্ছি, এটা কিন্তু ভালো কোনো কথা না, হরদেব মার্কা কথা। হরদেব মার্কা পন্ডিত।